নবাব বাদশাদের শহর বলতে ভারতের একটি জায়গায় মনে পড়ে, তা হলো লখনউ। আজ এই স্বাধীন ভারতে নবাব বাদশাদের কীর্তি সমানভাবে বিদ্যমান রয়েছে এই লখনউ শহরে। আর এইসব নবাব বাদশাদের স্থাপত্যগুলো দেখার জন্যই প্রত্যেক বছর ট্যুরিস্টরা লখনউতে এসে ভিড় করে। আর খাদ্যরসিকদের কাছে মোগল খাবারের স্বর্গরাজ্য হলো এই লখনউ। লখনউতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমাদের লখনউ ভ্রমণের প্রথম পর্বে আপনাদের কাছে নিয়ে এসেছিলাম ডক্টর ভীমরাও আম্বেদকর পার্ক, জ্ঞানেশ্বরী পার্ক আর বিখ্যাত লখনউয়ের মোগল খাবার টুন্ডে কাবাব। আজকে আমরা ঘুরব লখনউয়ের ঐতিহাসিক সমস্ত স্মৃতিসৌধগুলো, যেমন বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, রেসিডেন্সি, রুমি দরওয়াজা, ঘণ্টাঘর, পিকচার গ্যালারি। এইসব জায়গাগুলো আজ আমরা দ্বিতীয় দিন ঘুরে ঘুরে দেখব, আর সাথে থাকবেন আপনারা। আমার লখনউ ভ্রমণের প্রথম পর্বটি যারা এখনও দেখেননি, তারা আমার ডেসক্রিপশনে লিঙ্কে আমি প্রথম পর্বটি দিয়ে দিচ্ছি, এবং উপরে আই বাটনও আমি প্রথম পর্বটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা এখনও দেখেননি, লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিন। তাহলে চলুন শুরু করি লখনউ ভ্রমণের ডে 2 পার্ট 2। লখনউয়ের দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা পৌঁছে গেছি চারবাগ স্টেশনে। এখান থেকে একটি টোটো করে আমরা যাব বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া আর যে দর্শনীয় স্থানগুলো আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রুমি দরওয়াজার সামনে। এই রুমি দরওয়াজা 1786 খ্রিস্টাব্দে নবাব আসিফউদ্দৌলা তৈরি করেছিল। এই 60 ফুট উঁচু এই দরজাটার উচ্চতা 60 ফুট, এবং এই দরজাটা কনস্টান্টিনোপলের একটা দরজার অনুকরণে তৈরি করা হয়েছিল। এই রুমি দরওয়াজার ওই পাশে হচ্ছে বড়া ইমামবাড়া, আর এই পাশে আছে ক্লক টাওয়ার। বড়া ইমামবাড়ার বাইরে ঠিক এরকম ছোট্ট একটি গেট করা আছে। এই গেটে 3টি জানালা আকৃতির ছিদ্র করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জানতে পারলাম এই ছিদ্রগুলোর কাজ হচ্ছে সানাই বাজানো। নবাব যখন বাইরে বেরোতো তখন সানাই বাজিয়ে তার সবাইকে জানানো হতো। আমার কাছে দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটি 221 ফুট উঁচু, এবং এই টাওয়ারটি 1886 সালে তৈরি করা হয়। সেই সময়কার যিনি ইউনাইটেড প্রভিন্সের প্রথম লেফটেন্যান্ট জেনারেল কাউফার, তার আগমন উপলক্ষে এই ক্লক টাওয়ারটি তৈরি করা হয়। তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল 1,75,000 টাকা। এই ক্লক টাওয়ারের সামনেই আছে শাহী তালাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহী তালাব। এখানে রাত্রেবেলায় লেজার শো বা লাইটিং শো দেখা যায়। এই বিল্ডিংটি মোহাম্মদ আলী শাহ তার মেয়ের জন্য ঈদের চাঁদ দেখার জন্য তৈরি করেছিল। 7 তলা হওয়ার কথা থাকলেও 4 তলাতেই তার মেয়ে মারা যায়, তাই এই বিল্ডিংটি অশুভ মনে করে বন্ধ হয়ে যায়। আমরা এরপর এসেছি হোসেনাবাদ পিকচার গ্যালারি, বা শুধু এটাকে পিকচার গ্যালারিও বলা হয়। এটি নবাব মোহাম্মদ আলী শাহের তৈরি। এই পিকচার গ্যালারির বৈশিষ্ট্য হলো যে এর ভেতরে পুরো নবাব বংশের সমস্ত নবাবদের, একেবারে সেই সাদাত আলী খান থেকে শুরু করে ওয়াজেদ আলী শাহ পর্যন্ত সবার প্রতিকৃতি রয়েছে। আর বৈশিষ্ট্যটা হলো এগুলো সব 3D প্রতিকৃতি, মানে আপনি যেদিকে যাবে মনে হবে যেন নবাব আপনার দিকে তাকিয়ে আছে। এবার আমরা চলে এসেছি বড়া ইমামবাড়াতে। এই যে বড়া ইমামবাড়া, এটি তৈরি করেছিলেন নবাব আসিফউদ্দৌলা। এই নবাব আসিফউদ্দৌলা
যিনি এই অবাধের নবাব। এই যে বাড়া ইমামবাড়াটি দেখছেন, এই বাড়া ইমামবাড়া, বাড়া কথার অর্থ হলো বৃহৎ এবং ইমামবাড়ার অর্থ হলো পবিত্র স্থান। এই বাড়া ইমামবাড়া তৈরি করার পেছনে কিন্তু নবাব আশিপুত্রের একটি উদ্দেশ্য আছে। 1783 সাল, সেই সময় লখনৌতে একটা প্রচণ্ড দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের এখানকার মানুষদের হাতে কোনো কাজ ছিল না। মানুষজন ভীষণভাবে তারা কর্মহীন হয়ে পড়েছিল, তারা খিদের জ্বালায় তারা খাবার পাচ্ছিল না, এই অবস্থা ছিল। সেই সময় নবাব আসিফউদ্দৌলা তিনি কি করলেন, তিনি প্রজাদের ডেকে বললেন যে আমি তোমাদের অর্থ দিচ্ছি, যে তোমরা তাই দিয়ে তোমাদের জীবন ধারণ করো। কিন্তু এখানকার প্রজারা এতটাই যে তাদের সৌজন্যবোধ, তারা বিনা কাজে তারা কিছুতেই অর্থ নিতে রাজি হলো না। নবাব তখন শুরু করলেন এই ইমামবাড়া তৈরি করা, বিভিন্ন নকশা টকশা, বিভিন্ন জিনিস দিয়ে গড়িয়ে এখানকার যারা কর্মী মানুষ, যারা শিল্পী মানুষ, তাদের দিয়ে এই ইমামবাড়া তৈরি করা শুরু করলেন এবং তার বিনিময়ে তাদের তিনি অর্থ দিতে শুরু করলেন। আবার সমাজে যারা মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্ত, তারা তো শ্রমিকের কাজ করবে না, তাহলে তারা কী করে অর্থ পাবে? তাদেরকে তিনি বললেন যে তোমরা রাত্রিবেলায় এখানে এসো এবং দিনের বেলায় যে অংশগুলো তৈরি হয়েছে, রাত্রেবেলায় তোমরা এসে যে অংশগুলো তোমাদের পছন্দ হয়নি সেই অংশগুলো তোমরা ভেঙে ফেলো। অর্থাৎ দিনের বেলায় ইমামবাড়া তৈরি হতে লাগলো, রাত্রের বেলায় ইমামবাড়ার অপছন্দের অংশগুলো ভেঙে দিতে শুরু হলো। এইভাবে সমাজের প্রত্যেকটা স্তরের কাছে নবাব আসিফউদ্দৌলা অর্থ পৌঁছে দিয়েছিলেন। আর পৌঁছে দিতে দিতে প্রায় 7 বছর ধরে নির্লস পরিশ্রমে এই ইমামবাড়া তৈরি হয়। এই লখনৌ ইমামবাড়া, এর মধ্যে নবাব আসিফউদ্দৌলার সমাধি রয়েছে, যেটা আশিফি মসজিদ বলা হয়। এই লখনৌ ইমামবাড়ার মধ্যে একটা দরবার হল বা সেন্ট্রাল হল রয়েছে। এই সেন্ট্রাল হলটি প্রায় 50 ফুট লম্বা এবং এই সেন্ট্রাল হলটির মাঝখানে কোনো সাপোর্ট নেই, পুরো চুন সুরকি এটা দিয়ে তৈরি হয়েছে এবং কাঠ বা কড়িবর্গার সাপোর্ট নেই। এটা এশিয়ার মধ্যে বৃহত্তম সেন্ট্রাল হল উইদাউট এনি সাপোর্ট। এছাড়াও এখানে বিখ্যাত ভুলভুলাইয়া রয়েছে, যে ভুলভুলাইয়ার মধ্যে 1024টা ঢোকার দরজা রয়েছে, কিন্তু বেরোবার দরজা রয়েছে মাত্র 2টো। এই ভুলভুলাইয়াতে প্রত্যেকটা দরজায় 4টি মুখ রয়েছে, তার মধ্যে 3টি মুখ হচ্ছে ভুল রাস্তা এবং একটি হচ্ছে ঠিক রাস্তা। সেই রাস্তা দিয়ে গেলে আরেকটি দরজা চলে যাবে। এরকম অনন্য কারিগরি রয়েছে এখানে। যদিও বলা হয় ভুলভুলাইয়া তৈরি করেছিলেন আসিফউদ্দৌলা তার বেগমদের সাথে লুকোচুরি খেলার জন্য, কিন্তু এর কিন্তু আলাদা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে প্রতিরক্ষা। যখন ইংরেজরা বাড়া ইমামবাড়া আক্রমণ করেছিল, সেই সময় ইংরেজ সৈন্যদের এই ভুলভুলাইয়াতে ঢুকিয়ে দেওয়া হয় এবং বহু সৈন্য শেষ সময় বেরোতে পারেনি। এই প্রতিরক্ষাগত দিকটাও কিন্তু এখানে উল্লেখযোগ্য। এবার আমরা চলে এলাম ছোটা ইমামবাড়াতে। নবাব মোহাম্মদ আলী শাহ তিনি 1837 থেকে 1842 মধ্যে এই ইমামবাড়ি তৈরি করেন। এটি বড়া ইমামবাড়ার মতো বড় না হলেও অসংখ্য সুন্দর এর কারুকার্য। বেলজিয়াম কাঁচ দিয়ে, বিভিন্ন রঙিন কাঁচ দিয়ে এত সুন্দর এর কারুকার্য। আর মহরমের দিন এই ছোটা ইমামবাড়াকে পুরো প্রদীপ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়, তখন নাকি এই ছোটা ইমামবাড়ার রূপ আরও বৃদ্ধি পায়। ভিডিওগ্রাফি কিন্তু ছোটা ইমামবাড়া, বড় ইমামবাড়া কোথাও অ্যালাউ নেই, তাই স্টিল ফটো নিতে পারেন। এখন আমরা এসেছি লখনৌয়ের বিখ্যাত রেসিডেন্সি। আমি এখন রেসিডেন্সির যে গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এই গেটটার নাম হচ্ছে বেইলি গার্ড গেট। এই গেটটা নবাব সাজাদ আলী তিনি তৈরি করেছিলেন। তখনকার দিনে যিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন বেইলি, সেই জন বেইলির সম্মানার্থে এই গেটটি তৈরি করা হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই গেটটিকে বন্ধ করে দিয়ে এর ভিতরে মাটি ভর্তি করে দেওয়া হয়েছিল, যাতে বাইরের থেকে সিপাহীরা গেটটি ভেঙে ভেতরে প্রবেশ করতে না পারে। 1856 সালে যখন এখানকার শেষ নবাব
লখনৌয়ের আওয়াদের শেষ নবাব ওয়াজিদ আলী শাহকে ইংরেজরা তিনি শাসনকার্য পরিচালনা করতে পারবেন না এই ছুতোতে তাকে কলকাতায় নির্বাসিত করা হলো। মানে কলকাতাতে গিয়ে তার বিচার হলো, শুধু বিচার হলো তাই নয়, তাকে 25 মাস সেখানে কারারুদ্ধ করে রাখা হলো ফোর্ট উইলিয়াম দুর্গতে। সেই সময় এই নবাবকে রাজ্যচ্যুত করার জন্য এখানকার লোকেরা প্রচণ্ড রুষ্ট হয়েছিলেন, যার প্রভাব 1857 খ্রিস্টাব্দে এই রেসিডেন্সির উপর পড়ে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় এই রেসিডেন্সির উপরে যারা বিদ্রোহের সেনানী ছিলেন, যারা বিদ্রোহী যে গোষ্ঠী, তাদের প্রভাব পড়ে এবং তারা এখানে কামানের গলা, বন্দুকের গুলি, তাতে এই কামানের গোলা, বন্দুকের গুলিতে রেসিডেন্সির বিভিন্ন জায়গা একেবারে ছত্রভঙ্গ হয়ে যায়। মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা এই রেসিডেন্সিকে তারা এইভাবে দখল করে, অর্থাৎ সেই সময় থেকে মহাবিদ্রোহের অন্যতম জয়ের স্মারক হিসাবে এই রেসিডেন্সিকে গণ্য করা হয়ে থাকে।